সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৬ মে পবিত্র আরাফাত দিবস। ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে। মক্কা মদিনায় পৌঁছেছেন ৬০,০০০ হজযাত্রী। তারেক রহমানের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি। এবং কেরালার নতুন মুখ্যমন্ত্রীর শপথ আজ। রাজ্যপালের কাছে এরই মধ্যে মন্ত্রিসভার তালিকা পাঠানো হয়েছে। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। আর এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। আরাফাত দিবস হিসেবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে। রবিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও চাঁদ দেখার ভিত্তিতে ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। বাংলাদেশ থেকে ১৬ মে পর্যন্ত ৫৯,৭৮৩ জন হজযাত্রী মক্কা মদিনায় পৌঁছেছে। মারা গেছে ১৬ জন হজযাত্রী। মক্কা হজ মিশন জানিয়েছে সরকারি ব্যবস্থাপনায় গেছে ৪,৪৪৪ জন, বেসরকারিভাবে গেছে ৫৫,৩৩৯ জন। এদিকে বাংলাদেশ হজযাত্রীদের নিয়ে এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইট অবতরণ করেছে সৌদি আরবের মাটিতে। ওমরা ভিসা পুনরায় চালুর দিনক্ষণ সহ হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, নতুন ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ৩১ মে থেকে পুনরায় ওমরা ভিসা প্রদান শুরু হবে, যা ৩১ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে। যেখানে ওমরা ভিসাধারী ১ জুন থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মক্কায় প্রবেশ করতে পারবে। সেই সাথে আগামী বছরের ৭ এপ্রিলের মধ্যে তাদের সৌদি আরব ত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিক আল মাররি। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কাতারের শ্রমমন্ত্রী। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর ব্রেক সাইদ আল সামিক সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। সোমবার কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভিডি সতীশান। রাজ্যপালের সাথে এরই মধ্যে মন্ত্রিসভার তালিকা পাঠানো হয়েছে। এর আগে শনিবার একাধিকবার মন্ত্রিত্ব বন্টন ও দপ্তর বন্টন নিয়ে আলোচনা করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ। বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করলেও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। এই সংকট নিরসনে একাধিক দফার বৈঠকের পর গেল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে সতীশানের নাম ঘোষণা করে কংগ্রেস। দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে আততায়ীর গুলিতে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতর নাম নজরুল খালাসি। তিনি স্থানীয় ফিনিক্স এলাকায় ব্যবসা পরিচালনা করতেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার চন্দ্রপুরে। স্থানীয় সময় ১৫ মে রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান অবস্থান করছিলেন নজরুল। এ সময় হঠাৎ এক আততায়ী এসে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। স্থানীয় প্রবাসীদের ধারণা এটি কোনো ডাকাতির ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। প্রবাসী বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। এ সময় বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্সের প্রধান অ্যাম্বাসেডর মোহাম্মদ রাশেদ আল সুয়াইদি উপস্থিত ছিলেন। ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে বাড়ানো হচ্ছে প্রবেশ নিষেধাজ্ঞা ও দেশত্যাগের নির্দেশনা। ফলে ভবিষ্যতে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা অভিবাসীদের জন্য ঝুঁকি ও অনিশ্চয়তা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইইউ জানিয়েছে,
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠাতে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্প্রতি প্রকাশিত ইউরোস্টেটের এক প্রতিবেদনে দেখা গেছে 2025 সালে ইউরো সীমান্তে প্রবেশ বাধা দেওয়ার ঘটনা এবং অভিবাসীদের ফেরত পাঠানোর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। মুক্তিযুদ্ধ সহ নানা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রবাসী মানবাধিকার সমাজসেবা প্রবাসী সাংবাদিক গোলাম মাওলা হাজারীকেও সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মানবাধিকার নেতা ও কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এম. হুমায়ুন পাটোয়ারি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী। এদিকে হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট সবার ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। রবিবার হাইকোর্টে এই আবেদন করেছেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। এতে অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা সহ 24 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। রিটে বলা হয়েছে, 2.5 দশকের বেশি সময় ধরে চলমান হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত একটি ফৌজদারি অবহেলা। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে। এতে একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল। আমরা কিন্তু কোনো টিওআর বলি নাই। নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি, উচ্চ সুদহার ও নির্মাণ উপকরণের লাগামহীন দাম বৃদ্ধিতে স্থবির হয়ে পড়েছে দেশের আবাসন খাত। ফ্ল্যাট বিক্রি কমে যাওয়ায় পুঁজি হারাচ্ছেন ব্যবসায়ীরা। নতুন প্রকল্প হাতে নিতেও সাহস করছেন না অনেকে। এতে ক্ষতির মুখে পড়েছেন নির্মাণ সামগ্রীর ব্যবসায়ীরাও। এমন মন্দা অবস্থা থেকে উত্তরণে নীতি সহায়তা চান এই খাতের উদ্যোক্তারা। সেই সাথে আবাসন ক্রেতাদেরকে স্বল্প সুদে ঋণের সুযোগ দেয়া পরামর্শ বিশেষজ্ঞদের। আবি আবদুল্লাহ রিপোর্টে থাকছে বিস্তারিত। ভালো মানের 60 গ্রেডের প্রতি টন রড 3 মাস আগেও বিক্রি হয়েছে 80,000 টাকায়, যা এখন মিলছে না 95,000-এর নিচে। এ সময় সিমেন্টের দামও বেড়েছে বস্তা প্রতি 8% মতো। প্রতি ঘনফুট বালি বিক্রি হচ্ছে 130 টাকায়, দাম বেড়েছে 18%। শুধু রড, বালি, সিমেন্ট নয়, ইট পাথর সহ 250-এরও বেশি নির্মাণ সামগ্রীর বাজার এখন বেশ চড়া। ডিএসআরএমটা সাধারণত 84-85 হাজার টাকার ভিতরে ছিল, এটা বেড়ে বর্তমানে আপনার এই 97-98 হাজার টাকা চলে গেছে। বেড়ে যাওয়াতে প্রভাব পড়ছে বাজারের উপরে, অনেক কনজামশন কমে গেছে, বেচা কিনা আমাদের কম হচ্ছে। মার্কেটের কাজকর্ম কম বা বিল্ডিংয়ের কাজকর্ম কম হয় শহরে, যার কারণে একটু কম চলে। নির্মাণ সামগ্রীর দামের অস্থিরতার প্রভাব পড়েছে আবাসন খাতে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহেবের দাবি, গত কয়েক মাসে ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ ব্যয় বেড়েছে প্রায় 30%। ফ্ল্যাটের দাম বেড়ে যাওয়ায় মাসিক বিক্রি 1000 থেকে কমে 250 থেকে 300টিতে নেমেছে। বসুন্ধরা, গুলশান, বনানী ও ধানমন্ডির মতো এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি কমেছে সবচেয়ে বেশি। আপনি এখন আমাকে টাকা দিবেন, চাবি বুঝিয়ে দিব, ওই দিনে মান্থ আপনি উঠে যাবেন, এইরকম ফ্ল্যাটের সংখ্যা রয়েছে 20+। সেখানে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করেছি, আমরা বিক্রি করতে পারছি না। আমরা বিক্রি করতে না পারলে ব্যাংকের কিস্তি দিতে পারছি না। অনেকগুলো একটার সঙ্গে আর একটা রিলেটেড। শুধু নির্মাণ সামগ্রী নয়, নতুন ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ নিয়েও বিপাকে আছেন আবাসন ব্যবসায়ীরা। ফ্লোর এরিয়া রেশিও কমে যাওয়ায় আগে যেখানে 8 থেকে 9 তলা ভবন নির্মাণের সুযোগ ছিল, এখন সেটি 5 থেকে 6 তলায় সীমিত হয়ে পড়েছে। আবাসন খাতের স্থবিরতা কাটাতে ড্যাপের বাস্তবমুখী সংস্কারের দাবি জানিয়েছে রিহ্যাব। এই ড্যাপ যেটা বলা হয়েছে যে 1.5 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা বিল্ডিং করা হয়, তাহলে 35 কোটি মানুষের আবাসন দেওয়ার পরে দেশে কিন্তু আর চাষযোগ্য জমি থাকবে না। আবাসনের জন্য রাষ্ট্রের একটাই অল্টারনেট, সেটা হচ্ছে যে আপনাকে হাইট রেস্ট্রিকশন তুলে দিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, ড্যাপ কারেকশন নয়, এই হাইট রেস্ট্রিকশনটাই তুলে দিতে হবে। সেই সাথে আসছে বাজেটে ক্রেতা বান্ধব নীতি, কর ছাড় ও স্বল্প সুদে গৃহ ঋণের মতো কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আবি আবদুল্লাহ, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিভক্তি বাড়ছে জামাত এনসিপির, যে কারণে বিএনপির মতো শক্ত প্রতিপক্ষ থাকার পরও এককভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছে 11 দলীয় ঐক্যের প্রধান দুই দল। এনসিপি বলছে, স্থানীয় নির্বাচনে ভোটের সমীকরণ পক্ষে নিতে
জোট হতে পারে যে কোনো দলের সঙ্গে। অন্যদিকে সিটি নির্বাচন এককভাবে করতে অনড় জামাত। তবে উপজেলা ইউনিয়নের সিদ্ধান্ত নিতে চান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে। বিস্তারিত তাওহিদুল ইসলামের প্রতিবেদনে। তৃণমূলে গণতন্ত্র চর্চার ভিত্তি হলো স্থানীয় সরকার নির্বাচন, যে কারণে যত দ্রুত সম্ভব ধাপে ধাপে স্থানীয় নির্বাচন শেষ করতে পদক্ষেপ নিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। সবশেষ জাতীয় নির্বাচনে ঐক্য থাকলেও স্থানীয় সরকারের ভোট ঘিরে প্রকট হচ্ছে জামায়াত এনসিপির মতবিরোধ, যে কারণে এককভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে 11 দল ঐক্যের অন্যতম প্রধান দুই দল জামায়াত ও এনসিপি। সিটি নির্বাচনে একক প্রতিদ্বন্দ্বিতা করলে মুখোমুখি অবস্থানে থাকবে মাঠের নেতাকর্মীরা, যার প্রভাব পড়তে পারে 11 দলীয় ঐক্যে। এমনটাই মনে করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। অন্যান্য রাজনৈতিক দলগুলো হতে পারে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এই জায়গায় একটা জোটগতভাবে এনসিপি করে যদি 3-4টা সিটি কর্পোরেশন জিতে আসার একটা সম্ভাবনা তৈরি হয়, সেটাও হতে পারে। এদিকে জামায়াত ইসলামীর দলীয় সিদ্ধান্ত, তারা এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। বিশেষ করে সিটি কর্পোরেশনে দলটি কাউকে ছাড় দিবে না। তবে এনসিপি মনে করছে এককভাবে ভোট করলে কোনো দলেরই মঙ্গল হবে না। শেষ সময়ে গিয়ে যেটা জোটগতভাবে অন্তত সিটি কর্পোরেশনটা হলে ভালো হয়। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে সিটি কর্পোরেশন মেয়র ইলেকশনটা করব, সেই প্রস্তুতি নিয়ে আগাইতে বলা হয়েছে। তবে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট সামনে রেখে যদি সেখানেও যদি কোনো সমঝোতার প্রয়োজন দেখা দেয়, সেটা সে সময়ের বিষয়। তবে আপাতত এই সম্ভাবনা নেই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত 11 দল সমঝোতায় যাবে কি যাবে না তা আরও স্পষ্ট হওয়া যাবে তফসিল ঘোষণার পর বলে মনে করছেন জামায়াত এনসিপি নেতারা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসী সংবাদে, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।